আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত সংক্রান্ত যশোর বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। এই যে লক্ষ্য করি, প্রশ্নটি আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। এইখানে উদ্দীপক এর কিছু তথ্য দেওয়া আছে। এর আলোকে আমাদের তিনটা প্রশ্ন ক, খ, গ। ক নম্বরে বলেছে 2 এবং 4 নং দফার জাবেদা প্রস্তুত করো। তো 2 আর 4 এই দুটো জাবেদা করব, তাই না? তো জাবেদা তো আমরা পারি, তো জাবেদা করার চেষ্টা করি। এই যে আমরা জাবেদা ছক নিচে অঙ্কন করলাম, আর জাবেদা যে দুইটা লেনদেন দিয়ে জাবেদা করতে বলেছে ওই দুটো লেনদেন আমি উপরে লিখে রাখলাম। এটা দেখে আমরা জাবেদা করব। তো প্রথম লেনদেনে বলেছে প্রাপ্য হিসাব কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, যা নগদান বইতে লেখা হয়নি। প্রাপ্য হিসাব কর্তৃক সরাসরি যদি ব্যাংকে জমা দেয় তাহলে কি হয়? এই ক্ষেত্রে ব্যাংক জমা বৃদ্ধি পাবে, তাই না? সেজন্য আমরা তারিখ এখানে লিখব ডিসেম্বর 31 তারিখ। প্রশ্ন কিন্তু দেওয়া আছে ডিসেম্বর 31 তারিখ। এই যে 2 এবং 4 এগুলো কিন্তু তারিখ না, এগুলো ক্রমিক নং। তো তারিখের ঘরে অবশ্যই তারিখ লিখতে হবে, প্রশ্ন যদি দেয়া থাকে। এই অঙ্কে দেয়া আছে। আচ্ছা, তাহলে প্রাপ্য হিসাব কর্তৃক ব্যাংকে জমা দিয়েছে মানে দেনাদার ব্যাংকে জমা দিয়েছে। ব্যাংক জমা বৃদ্ধি পেলে ডেবিট হবে, তাই ব্যাংক হিসাব ডেবিট করব, কারণ ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে সেজন্য ব্যাংক হিসাব ডেবিট। আর কে জমা দিয়েছে? প্রাপ্য হিসাব, তাই প্রাপ্য হিসাব ক্রেডিট। টাকা লিখব 7,000 টাকা। ব্যাখ্যায় লিখব ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের অর্থ আদায়। যেহেতু ব্যাংকে জমা হয়েছে, ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, তাই ব্যাংক হিসাব ডেবিট। প্রাপ্য হিসাবের অর্থ জমা হয়েছে, তাই প্রাপ্য হিসাব ক্রেডিট। তো এবার 4 নং লেনদেনটি লক্ষ্য করি। ব্যাংক প্রাপ্য বিলের অর্থ আদায় করেছে। তো ব্যাংক যদি প্রাপ্য বিলের অর্থ আদায় করে তাহলে আবার ব্যাংক জমা বৃদ্ধি পাবে, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট। আর যেহেতু প্রাপ্য বিলের অর্থ আদায় করেছে তো প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। টাকা হবে এই 5,000 টাকা। অর্থাৎ ব্যাংকে জমা বৃদ্ধি পেয়েছে তাই ব্যাংক হিসাব ডেবিট, আর প্রাপ্য বিল হতে আদায় হয়েছে, প্রাপ্য বিল সম্পদ কমে গেলে ক্রেডিট। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের দুইটা লেনদেনের জাবেদা। এবার আমরা এই খ নাম্বারে বলেছিল ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এরূপ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। তো আমরা এইভাবে ছক অঙ্কন করতে পারি। খ নাম্বারের এইটা হচ্ছে উত্তর। বিবরণ বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তো ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এরূপ লেনদেন আমাদের খুঁজে খুঁজে বের করে সেই লেনদেনগুলি আমরা এখানে লিখব। তো আমি একটু সহজ করার জন্য এখানে 3টা লেনদেন পেয়েছি, যে লেনদেনগুলি ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি, সেগুলি আমি উপরে নিয়ে এসে রেখেছি। এটা দেখে দেখে যাতে সহজে আমরা এখানে লিখতে পারি। ক্রমিক নম্বরে 2 নম্বর লিখব। 2 নম্বরে বলা ছিল প্রাপ্য হিসাব কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, মানে দেনাদার ব্যাংকে জমা দিয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তো নগদান বইতে লেখা হয়নি মানে হচ্ছে এই ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে, সেজন্য আমরা এখানে লিখব প্রাপ্য হিসাবের অর্থ সরাসরি জমা এই 7,000 টাকা। এরপরে আবার প্রাপ্য বিলের অর্থ আদায় করেছে ব্যাংক, তাহলে সেটাও কিন্তু ব্যাংক বিবরণীতে লিখেছে বাট নগদান বইতে লেখা হয়নি। সেজন্য যেহেতু ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে তাই এটাও এখানে লিখব ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায় এই 5,000 টাকা। আবার ব্যাংক কর্তৃক চার্জ কর্তন। তো ব্যাংক কর্তৃক যদি চার্জ কর্তন করে তো ব্যাংক তো লেখার পরেই না আমাদেরকে জানাবে, তাই না? তো ব্যাংক যেহেতু চার্জ কর্তন করেছে তো ব্যাংক জমা কমে গেছে। তাহলে এটা ব্যাংক জমা কমুক আর বাড়ুক ফ্যাক্টর না, ব্যাংকে লিখছে কিনা দেখতে হবে, সেটাই আমরা এখানে লিখব। কারণ প্রশ্নে বলেছে ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে, সেই লেনদেনগুলি লিখব। ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে মানে কি? সেটা বিয়োগও হতে পারে ব্যাংক থেকে, যোগও হতে পারে। তাই ব্যাংক বিবরণীতে লেখা যেগুলি হয়েছে সেগুলি আমরা এখানে যদি লিখতে চাই, এই যে ব্যাংক কর্তৃক চার্জ কর্তন এটা তো ব্যাংক লিখেছে, তাই আমরা এখানে লিখব ব্যাংক কর্তৃক চার্জ কর্তন ও সুদ মঞ্জুর। দুটো একসাথে লিখতে পারি, 400 আর 350, 750 দুটো একসাথে লিখতে পারি। কারণ ব্যাংক কর্তৃক চার্জ কর্তনটাও ব্যাংক লিখেছে, আবার ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুরটাও কিন্তু ব্যাংক লিখেছে।
এই তিনটা যোগ করে আমরা শেষের ঘরে টাকা লিখে নিচে ডাবল দাগ দিয়ে পাশে মোট লিখতে পারি। 4 মার্কসের জন্য মাত্র 3টা লাইন, তাই না? ব্যাংক সম্বন্ধে বিবরণীর একটা অন্যতম সুবিধা হচ্ছে সময় সেভ হয়। কারণ ব্যাংক সম্বন্ধে বিবরণীর যেমন এই যশোর বোর্ডে 2টা প্রশ্ন এসেছে, যারা ব্যাংক সম্বন্ধে বিবরণী পারে তাদের জন্য অনেক সময় সেভ হয়েছে। কিন্তু কারণ কিছু কিছু অধ্যায় আছে অনেক বড়, যেমন কার্যপত্র, আর্থিক বিবরণী 2টা করতেই হবে, তো এখানে তো অনেক সময় যায়। সেজন্য আমাদের ব্যাংক সম্বন্ধে বিবরণীটা যদি বিকল্প হিসেবে রাখি, আমরা কার্যপত্র বা অন্যান্য অধ্যায় যেগুলি বড় অধ্যায় তার বিকল্প হিসেবে যদি ব্যাংক সম্বন্ধে রাখি, তাহলে আমাদের সময় সেভ হয়। যেমন মাত্র 3টা লাইনে 4 মার্ক ব্যাংক সম্বন্ধে বিবরণীতে। এইভাবে আমরা খ নাম্বারের উত্তর লিখতে পারি, যেগুলি ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে সেগুলি আমরা লিখলাম, তাই না? আবার আমরা উদ্দীপকে গ নাম্বারে বলেছিল ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে। এইবার আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। তো এই যে উত্তর গ, ব্যাংক সমন্বয় বিবরণী আমরা এখানে প্রস্তুত করব। তো ব্যাংক সমন্বয় বিবরণীর আমাদের যে লেনদেনগুলি ছিল, লেনদেনগুলি আমি 2 দিকে লিখে রাখলাম। ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য যে লেনদেনগুলি প্রশ্নে ছিল, ওই লেনদেনগুলি কিছু এদিকে রাখলাম, 1 2 3 4টা লেনদেন, আর এদিকে 2টা লেনদেন, এগুলো লিখে রাখলাম যাতে এগুলো দেখে দেখে আমরা এখানে সমাধান করতে পারি। এবং এই প্রশ্ন উপরে রাখার কারণে আমাদের কিন্তু উপরে কিছু অংশ ঢাকা পড়ে গেছে, ব্যাংক সম্বন্ধে বিবরণী লেখাটাও ঢাকা পড়ে গেছে। সমস্যা নেই, আমরা যেখানে সমাধান করব সেইখানে তো ফাঁকা আছে। তো শুরু করি। প্রথমে এই যে বলেছে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। আচ্ছা, পাস বই এর আর এক নাম কিন্তু ব্যাংক বিবরণী। পাস বইয়ের আর এক নাম ব্যাংক বিবরণী। তো এখানে বলেছে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, তো আমরা ইচ্ছে করলে লিখতে পারি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। কারণ পাস বই আগের নাম ছিল সনাতন নাম, পাস বইয়ের এখন বর্তমান নাম হচ্ছে ব্যাংক বিবরণী। এখন আর কোনো ব্যাংক পাস বই দেয় না, তাই না? আচ্ছা, তো এবার 30,000 টাকা লিখবো সবার শেষের ঘরে, তারপর কিছু যোগ করব, কিছু বিয়োগ করব। আচ্ছা, এইখানে একটি কথা বলি, সেটি হচ্ছে পূর্বের ক্লাসে আমি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে এখানে অঙ্ক শুরু করেছিলাম। সেক্ষেত্রে আমি নিয়মটা বলেছিলাম যে নগদান বই অনুযায়ী যদি ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হতো, তাহলে ব্যাংক জমা বৃদ্ধি পেলে যোগ আর কমে গেলে বিয়োগ হতো, তাই না? এইভাবেই তো আমরা শিখেছিলাম। কিন্তু যদি ব্যাংক বিবরণী অনুযায়ী বা পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে যদি অঙ্ক শুরু হয়, তাহলে ওইটার উল্টা হবে। ব্যাংকে যদি কম থাকে তাহলে আমরা যোগ করব, আর ব্যাংকে যদি বেশি থাকে তাহলে আমরা বিয়োগ করব। কারণটি হচ্ছে আমরা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার যে উদ্বৃত্ত আছে, এই উদ্বৃত্তটাকে যদি নগদান বইয়ের সাথে মিলাতে চাই, তাহলে ব্যাংক কী করবে? যেগুলি নগদান বই করেছে যোগ, কিন্তু ব্যাংকে যোগ করা হয়নি, তার মানে কি ব্যাংকে কম আছে, সেগুলি যোগ করবে। আবার যেগুলি নগদান বই বিয়োগ করেছে, সেইগুলি তো আমার ব্যাংকে বেশি আছে, তাহলে আমি ব্যাংক থেকে বিয়োগ করব। অর্থাৎ বিষয়টি আবারও বলছে, লক্ষ্য করি, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হলে ব্যাংকে যদি কম থাকে তাহলে আমরা যোগ করব। কম আছে মানে কি এখন যোগ করে ঠিক করব, আর যদি বেশি থাকে ব্যাংকে ওটা বিয়োগ করব। যদি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হয়, তাহলে আমরা এখন পড়ি। আগে যোগ কী হবে দেখি। এই যে ব্যাংক কর্তৃক চার্জ কর্তন, আবার এই যে ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু এখনো আদায় হয়নি। তো ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক আদায় করতে পারেনি, এটার ফলে কিন্তু ব্যাংক জমা কম থাকবে, তো এটা যোগ করব। সেই জন্য এখানে লিখব আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, এই 6,500 টাকা। আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক যদি আদায় করতে না পারে, তাহলে আমার ব্যাংক জমা কম থাকে। ওই যে কিছুক্ষণ আগে বললাম, ব্যাংক জমা কম থাকলে এই নিয়মে আমরা যোগ করব। আচ্ছা, আবার এই যে ব্যাংক কর্তৃক চার্জ কর্তন করেছে, এর ফলেও কিন্তু ব্যাংক জমা কম আছে, সেজন্য আমরা এইটা এখন আবার যোগ করব। ব্যাংক কর্তৃক চার্জ কর্তন 350 টাকা। এখানে যোগ করার মতো আইটেম আর কিছু নাই,
এবার এই দুটো যোগ করে 6,950 টাকা, 6,850 টাকা এখানে লিখব। এইটার সাথে আবার এইটা যোগ করে নিচে লিখব, এটার কোনো নাম হবে না। এই দুটো যোগ করে এখানে লিখেছি, এটা যোগ করে এখানে লিখেছি। এবার এখান থেকে বিয়োগ করব। এখন যেগুলি দ্বারা ব্যাংক জমা বেশি আছে ওইগুলি এখন বিয়োগ করব। আমি আবারও বলছি, লক্ষ্য করি এটা কিন্তু উল্টা নিয়ম। যেমন নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে যখন অঙ্ক শুরু করেছিলাম ইতিপূর্বে, তখন ব্যাংকে বেশি থাকলে যোগ, কম থাকলে বিয়োগ। আর যদি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হয়, ব্যাংকে যদি কম থাকে তাহলে যোগ করব, বেশি থাকলে বিয়োগ করব। এবার দেখি কোন কোন লেনদেন দ্বারা বেশি আছে। এই যে প্রাপ্য বিলের অর্থ সরাসরি ব্যাংক আদায় করেছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তো নগদান বইতে যেহেতু লেখা হয়নি, ব্যাংক লিখেছে, তার মানে কি ব্যাংকে বেশি আছে, সেজন্য আমরা বিয়োগ করে নগদান বইয়ের সাথে মিলাবো। তাই লিখব এই যে প্রাপ্য বিলের অর্থ আদায়, প্রাপ্য হিসাবের অর্থ আদায় 7,000 টাকা। এরপরে আবার আছে যে ইস্যুকৃত চেক ব্যাংকে এখনও উপস্থাপন হয়নি, ইস্যু করেছে সেই চেকের টাকা ব্যাংক এখনও পরিশোধ করেনি, তার মানে কি ব্যাংকে বেশি আছে, সেজন্য এটাও আমরা বিয়োগ করব। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি, কত টাকা? 7,500 টাকা। তারপরে ব্যাংক প্রাপ্য বিলের অর্থ আদায় করেছে, ফলে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, এটাও আমরা বিয়োগ করব। আবার ব্যাংক সুদ মঞ্জুর করেছে, ব্যাংকে টাকা বেশি আছে, এটাও আমরা বিয়োগ করব। বিষয়টি আরেকবার বলি, এই লেনদেনগুলি দ্বারা ব্যাংক জমা বেশি আছে, তাই আমরা বিয়োগ করে নগদান বইয়ের সাথে মিলাবো। সেজন্য এইগুলি লেখার পরে এবার আমরা যোগ করব, তাই না? এই সবগুলি যোগ করে সাথে সাথে 19,900 টাকা হবে, এখানে লিখব। এবার এইটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখব, যেহেতু বিয়োগ লিখেছিলাম না, সেজন্য এইটা থেকে এটা বিয়োগ করে নিচে লিখব। এইটার নাম হবে এই ডাবল দাগ দিয়ে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। অর্থাৎ উপরে যদি থাকে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, যোগ বিয়োগ করার পরে লাস্টে যে উত্তর পাবো সেটার নাম হবে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অবশ্য একটা একটা করে বোর্ডে আলোচনা করার চেষ্টা করি শিক্ষার্থীদের অনুরোধে। পরের ক্লাসে কোন বোর্ডটি করব আমরা একটু দেখে যাই। পরের ক্লাসে আমি কোন বোর্ডে আলোচনা করব, এই যে কুমিল্লা বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।